সুপ্রিয় দর্শক, এই যে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে দেশে লকডাউন দিয়ে মানুষকে ঘরে রেখে বলা হচ্ছে তোমরা ঘরে থাকো, বাইরে বের হও না, এই যে কাজগুলো করা হচ্ছে এগুলো কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বা কোভিড-19 রোগের চিকিৎসা নয়। এই লকডাউন করা হচ্ছে, মানুষকে ঘরে রাখা হচ্ছে সংক্রমণটাকে ধীর করে দেয়া এবং ঠেকিয়ে দেওয়ার জন্যে। কোনো কোনো সময় বলা হয়ে থাকে যে ভাইরাসের সংক্রমণকে ধীর করে দেওয়া হয় তার একটি কার্যকরী ওষুধ কিংবা এর একটি ভ্যাকসিন আবিষ্কার করার জন্য। যতক্ষণ পর্যন্ত না আমাদের হাতে এর কার্যকরী কোনো ওষুধ কিংবা এর কার্যকরী কোনো ভ্যাকসিন বা টিকা হাতে চলে না আসছে, ততক্ষণ পর্যন্ত বিশেষজ্ঞরা বলছেন যে এই ভাইরাসটি বারে বারেই ফিরে আসার ঝুঁকি থাকে এবং এই ফিরে আসার ঝুঁকি থাকা মানেই হলো অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হওয়া, মানুষের জীবন এবং জীবিকার ঝুঁকিতে থাকা। ফলে একটি ভ্যাকসিনের জন্য, একটি কার্যকর ওষুধের জন্য মানুষের এখন আশা আছে। একটি ভ্যাকসিন বেশ কিছু পদ্ধতি পার হয়ে মানুষের কাছে আসে, শেষ পর্যন্ত এই ভ্যাকসিনটি কার্যকর হবে কি না তা নিয়ে দোদুল্যমনতা আছে, ফলে মানুষের নিরাশাও আছে। আজ আমাদের আলোচনার বিষয় আশা নিরাশার চিকিৎসা, আশা নিরাশার প্রতিষেধক। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। আপনারা দেখছেন নিউজ 24, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমার আমন্ত্রিত অতিথি আজ তিনজন। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রশিদী মাহবুব, তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর সাবেক সভাপতি। আমার সঙ্গে রয়েছেন গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনচার্জ জনাব ডক্টর আসিফ মাহমুদ। আমার সঙ্গে রয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন জনাব অধ্যাপক ডক্টর হাসান মাহমুদ রেজা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। বিশ্বের বিভিন্ন দেশে 100টির মতো ভ্যাকসিন কার্যকর হিসেবে প্রমাণিত করার একটি চেষ্টা চলছে। কোনো কোনো জায়গাতে সেই ভ্যাকসিনগুলো এখন মানুষের শরীরে প্রবেশ করিয়ে পরীক্ষা করা হচ্ছে যে সেগুলো কার্যকর কি না। বলা হচ্ছে যে বিশ্বে অন্তত 3টি ভ্যাকসিন আছে যা যে কোনো সময় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হয়তো বাণিজ্যিকভাবেই উৎপাদনের পর্যায়ে চলে যাবে। এই পরিস্থিতি যখন বিশ্বজুড়ে চলছে, মানুষের ভেতরে আশা নিরাশার দুদুল্যমানতার ভেতরেই বাংলাদেশের একটি কোম্পানি ঘোষণা দিয়েছে যে তারা একটি ভ্যাকসিন তৈরি করার পথে আছে এবং এই ভ্যাকসিনটি তারা একটি পর্যায় পর্যন্ত তৈরি করেছেন। এটির ক্লিনিক্যাল ট্রায়ালের আগের অবস্থায় তারা পৌঁছে গেছেন। এখন আগামী 6 মাস বা 8 মাস পর যদি তারা সব শর্ত পূরণ করতে পারেন এবং এই ভ্যাকসিনটি কার্যকর হয়, তাহলে হয়তো এটি বাণিজ্যিকভাবে উৎপাদনও যেতে পারে। এই বিষয়ে জানার জন্য আজ আমরা যুক্ত করেছি আমাদের সঙ্গে গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনচার্জ জনাব ডক্টর আসিফ মাহমুদ। জনাব আসিফ মাহমুদ, আপনাকে দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। আপনারা বলছেন যে এই ভ্যাকসিনটি আপনাদের ল্যাবরেটরিতে পশুর উপর বা খরগোশের উপর বা ইঁদুরের উপর প্রয়োগ করে আপনারা দেখেছেন যে অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং তারপর আপনারা এখন মনে করছেন যে আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন না? জি, এখন তাহলে আপনারা আশাবাদী যে এটি মানুষের উপরেও কার্যকর হতে পারে, তাই কি ডক্টর আসিফ মাহমুদ? ডক্টর আসিফ, আপনি কি আমাকে শুনতে পান? ডক্টর আসিফ, আমি শুনতে পাচ্ছি না। আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি প্রশ্নটা শুনতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে আমি আবারও আপনাকে প্রশ্নটি করি। সেটি হলো যে আজকে গণমাধ্যমে এটি বেশ গুরুত্বপূর্ণভাবেই খবরটি এসেছে যে গ্লোব বায়োটেক লিমিটেড একটি টিকা আবিষ্কারের পথে রয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের আগের পর্যায়ে আছে। এই টিকাটি নিয়ে আপনারা কতটুকু আশাবাদী? শুনতে পাচ্ছেন কি না? আপনি আমাদের সঙ্গে থাকুন।
আমাদের সঙ্গে থাকুন আপনি। আমি আপনার সঙ্গে আবার আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি। যান্ত্রিক যে ত্রুটি আছে দেখি সেগুলো কিভাবে মীমাংসা করা যায়। আমি বরং অধ্যাপক ডক্টর রশিদী মাহবুবের কাছে একটু যেতে চাই। ডক্টর রশিদী মাহবুব, বাংলাদেশে যেই টিকার কথা বলা হচ্ছে এই খবর শুনে আপনার কি মনে হচ্ছে? জি, অধ্যাপক ডক্টর রশিদী মাহবুব শুনতে পাচ্ছেন কি? আমাদের আরও একজন অতিথি আছেন, অধ্যাপক ডক্টর হাসান মাহমুদ রেজা। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন। অধ্যাপক ডক্টর হাসান মাহমুদ রেজা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদেরটা মিউট করা নেই, কিন্তু ওনাদেরকে একবার বের হয়ে মিটিংটা জি, জানি না, আমি ওদের আপনার কোন শুনতে পাচ্ছি। ডক্টর জি, জি, যাদের দেখা যাচ্ছে তাদেরকেই আমরা শুনতে পাচ্ছি, কিন্তু বাকি যে দুজন আছে ডক্টর হাসান মাহমুদ, জি, ডক্টর হাসান মাহমুদ রেজা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর রেজা, যখন কল করবে তখন আপনি শুনতে পাচ্ছেন। ডক্টর রেজা শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। জি, তাহলে আমি আপনাকে দিয়ে আলোচনা শুরু করি, আর বাকি দুজনের সঙ্গে আমাদের যারা প্রকৌশলীরা আছেন তারা যোগাযোগ করে যান্ত্রিক ত্রুটি সারিয়ে তুলবেন। বাংলাদেশে একটি টিকা আবিষ্কারের কথা বলা হচ্ছে যে তারা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে। এই খবরটি নিশ্চয়ই আপনিও শুনেছেন। আমরা সবাই এই রোগ থেকে বেঁচে থাকতে চাই, যারা আক্রান্ত হয়েছে তারা মুক্ত থাকতে চান। আপনার কি মনে হয় এই টিকার ভবিষ্যৎ কি? কানেক্ট করবে আমার ধারণা, কিন্তু আমাকে জিজ্ঞেস করছে, আমি তো শুনতে পাচ্ছি না। পাবেননি না, আমি নাই। হ্যাঁ, আমি ডক্টর হাসান মাহমুদ রেজাকেই আমি প্রশ্ন করছি। আমার মনে হয় আমরা একটা বিরতিতে যেতে পারি। এই যান্ত্রিক ত্রুটির জন্য আমরা একটা বিরতিতে যাই এবং বিরতি থেকে ফিরে এসে আমরা আমাদের অতিথিদের সঙ্গে, জি, ডক্টর আসিফ মাহবুব, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় আমরা একটা বিরতি নেই। আমরা একটা বিরতি নেই, একটা বিরতি নেই, আমরা বিরতি নেই এবং বিরতিতে আমাদের যে যান্ত্রিক ত্রুটি আছে সেগুলো সারিয়ে আবারও আমরা আবারও যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যান্ত্রিক ত্রুটির জন্য আবারও আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি। আমরা সবার সঙ্গে যুক্ত হতে পেরেছি। আমি ডক্টর আসিফ মাহমুদকে দিয়ে আলোচনা শুরু করছি। আপনাদের যে টিকা আবিষ্কারের কথা বলা হয়েছে ঠিক কী পর্যায়ে আছে একটু শুনি আপনার কাছে। আমরা আমাদের যে 4টি ক্যান্ডিডেট, তার মধ্যে 3টি ক্যান্ডিডেট নিয়ে আমরা কাজ করেছি এবং একটা প্রিলিমিনারি অ্যানিমেল ট্রায়ালও আমরা করেছি। সেখানে আমরা আমাদের ক্যান্ডিডেট গুলোর এগেনস্টে স্ট্রং অ্যান্টিবডি রেসপন্স পেয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা রেগুলেটেড অ্যানিমেল ট্রায়াল করতে হবে। সেটা করার পর আমরা বিএমআরসি তে হিউম্যান ট্রায়ালের জন্য অ্যাপ্লিকেশন করব। জি, তাহলে এখন যে টিকার পর্যায়ে আছেন আপনারা সেটি হলো আন্তর্জাতিক মানদণ্ডের 3য় ধাপে আছেন, তাই কি? এটাকে ওইভাবে বলা যাবে না। 3য় ধাপ ওইভাবে আমি বলতে চাইবো না। আমি বলবো যে আমরা 7টা ধাপে যদি ভাগ করি, হিউম্যান ট্রায়ালের ঠিক আগের পজিশনটাতেই আছি। হিউম্যান ট্রায়ালটা হলো লাস্ট স্টেপ। জি, সো তার ঠিক আগের স্টেপটা যেটা অ্যানিমেল ট্রায়াল, সেই স্টেপেই কিন্তু আমরা আছি। এই গবেষণাগুলো করার জন্য যেসব প্রটোকল তৈরি করতে হয়, কিছু লিটারেচার তৈরি করতে হয় নিবন্ধনে জমা দেওয়ার আগে, সেই গবেষণার কাগজপত্রগুলো কি আপনারা ঠিকঠাক করেছেন? এই রেগুলেশন যেটা আপনি বললেন, আসলে বাংলাদেশে
রেগুলেটরি অথরিটির কাছ থেকে ওই ধরনের কোনো গাইডলাইন কিন্তু নেই। সো যখনই গাইডলাইন আমাদের লোকাল অথরিটির কাছে নেই, আমাদের কিন্তু ডাব্লিউএইচও গাইডলাইন ফলো করতে হবে। সো ডাব্লিউএইচওর গাইডলাইন অনুযায়ী তাদের ইমার্জেন্সি ইউজ অথরাইজেশনে ভ্যাকসিনের জন্য যে গাইডলাইনটা, সেটা মোরলেস বায়োলজিক্সের গাইডলাইন। কিন্তু তারপরে আমার জানা মতে যতটুকু আছে, সেটা ওরা ইভোলা ভাইরাসের এগেনস্টে যে ভ্যাকসিন, সেটার যেই রেগুলেশন, সেই রেগুলেশনটা আমাদেরকে ফলো করতে হবে। তো সেই অনুযায়ী আমাদের রেগুলেটরি ডিপার্টমেন্টস আমাদের ডকুমেন্টস প্রিপেয়ার করেন। আমি আসলে আর&ডির মানুষ, রেগুলেশন এত ভালো বুঝি না এবং এত ভালো আসলে ইনফরমেশন দিতেও পারবো না। না, আলোচনা তুললাম এই কারণে যে বাংলাদেশে এর আগে করোনা শনাক্ত করার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের যে কিট তারা তৈরি করেছিল, সেটিও আমরা সংবাদ সম্মেলনের পর গণমাধ্যমের মাধ্যমে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা জেনেছিলাম, এবং পরবর্তীতে এ নিয়ে নানা রকম কথা জানা গেল। দেখা গেল যে এক পক্ষ বলছে যে তারা ঠিকঠাক কাগজপত্র নিয়মকানুন মানেনি। বাংলাদেশ যখন একটা কিছু আবিষ্কার করে আমরা তখন খুব আশাবাদী হয়ে উঠি, কিন্তু সেই আবিষ্কারের যখন যথাযথ পদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠে তখন অনেকের মনে অনেক কষ্ট জাগে। তাই আপনাকে এই প্রশ্ন করা। আপনি কি কিছু বলবেন এ বিষয়ে? জি, অবশ্যই। আমরা ভ্যাকসিন বাংলাদেশে প্রথমবারের মতো করেছি, তার মানে কিন্তু আমরা এই ফিল্ডে প্রথম এরকম না। আমরা গ্লোব বায়োটেক লিমিটেড একটা বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি। সো 2016 সাল থেকে আমরা কন্টিনিউয়াসলি বায়োলজিক্স ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। তো আমি বলতে চাই আসলে যে আমাদের 6টা বায়োলজিক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল অলরেডি আমরা বিএমআরসি তে জমা দিয়েছি, যেগুলো খুব সহসা ওরা অ্যাপ্রুভাল দিবে, এবং আমরা সিআরওর মাধ্যমে এই ক্লিনিক্যাল ট্রায়াল গুলো শুরু করব এই বছরই। তো আসলে গাইডলাইন কি রকম সেটার সম্পর্কে আমাদের সম্যক ধারণা আছে, এবং সেই অনুযায়ী আমরা আমাদের ভ্যাকসিনটাকেও সামনে এগিয়ে নিয়ে যাব। জি, বাংলাদেশ একটি টিকা আবিষ্কার করবে এবং এটি যদি সত্যি সত্যি কার্যকর হয়ে ওঠে পরীক্ষা নিরীক্ষার পর, সেটি তো অত্যন্ত ভালো বিষয়। কিন্তু এই রোগটি যেহেতু বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বের অন্যান্য দেশেও টিকা নিয়ে গবেষণা হচ্ছে, এটি বলা হচ্ছে যে 3টি টিকা প্রস্তুত হয়েই আছে, যে কোনো মুহূর্তে হয়তো বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য একদম চূড়ান্ত অনুমোদন তারা পেয়ে যাবে। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে একটি প্রতিযোগিতায় আপনারা কি শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি পড়ে যাবেন বলে মনে করেন? অবশ্যই, কারণ আমরা কিন্তু আমাদের যে 4টি ক্যান্ডিডেট আমরা সিলেকশন করেছি, সেটা কিন্তু আমাদের ভৌগোলিক অঞ্চলে যতগুলো সিকোয়েন্স অলরেডি সাবমিটেড হয়েছে সেগুলো মাথায় রেখে করেছি। তো ওরা যে ভ্যাকসিন বানাবে সেটা আমাদের এলাকায় কাজ করবে কিনা সে ব্যাপারে আমরা জানি না, কিন্তু আমরা যে টার্গেটটা সেট করেছি আমাদের দেশের সিকোয়েন্স গুলো অ্যানালাইসিস করে, সেটা কিন্তু এই এলাকায় কাজ করার পসিবিলিটি অনেক বেশি। তো আমি এভাবে বলতে চাই না যে ওদের সাথে আমাদের কম্পিটিশন হবে। আমরা বলতে চাই আমাদের দেশের মানুষের জন্য টিকা সেটা আমাদেরকেই তৈরি করতে হবে। তাদের টিকা কবে বাজারে আসবে সেটার আশায় বসে থাকলে আমাদের চলবে না। জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি এই অনুষ্ঠানে আবারও আপনার কাছে ফিরে আসব। জনাব অধ্যাপক ডক্টর রশিদী মাহবুব, আপনি শুনলেন যে ডক্টর আসিফ বলছেন যে আমাদের দেশের এই অঞ্চলের জন্য, মানুষের জন্য টিকা আমাদেরকে তৈরি করতে হবে। আপনার কি মনে হয়? না, ইনিশিয়েটিভ ইজ গুড। আমি আবারও বলবো যে উই মাস্ট কংগ্রাচুলেট দেম দে হ্যাভ টেকেন ইনিশিয়েটিভ। এই ধরনের ইনিশিয়েটিভ তো আগে আমাদের দেশে ছিল না, সুতরাং সেখানে তারা ধন্যবাদ পাওয়ার তারা রাখে। এখন প্রশ্ন হচ্ছে যে কতগুলো বৈজ্ঞানিক যে রিসার্চের কতগুলো প্রোটোকল আছে, সেই প্রোটোকলগুলো যদি না মানা হয় তাহলে কিন্তু আপনার মানে কেউ এটাকে ওইভাবে ইউজ করতে পারবে না। সেই প্রোটোকলের মধ্যে প্রথম হচ্ছে যে তাদেরকে এটা এনিমেলে তারা করেছে বলে আমরা শুনেছি, সেটার প্রেক্ষাপটে কিন্তু এখন বৃহত্তর ফর্মে তারা চাবে। কিন্তু তার চাওয়ার আগে একটা জিনিস কিন্তু লাগবে, মানুষের শরীরে যখনই দিবেন সেফটি কোশ্চেনটা চলে আসবে, এবং সেই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা। তা আমার যেটা মনে হচ্ছে যে তাদের প্রচেষ্টাকে আবারও স্বাগত জানাবো, তবে জিনিসটা যেটা হচ্ছে যে ট্রায়াল এন্ড এরর তো থাকবেই, কারণ আমরা যে এই মুহূর্তে উন্নত বিশ্বের মতো আমরা পারবো তা না। তো ওদের পজিটিভিটি আমরা আবার একটা বলবো যে ওরা যে সিকোয়েন্স গুলো আমাদের দেশের যেটা প্রয়োজন, সেই প্রয়োজনীয়টা নিলে আমাদের জন্য ভালো হবে। এখন এগুলো বিভিন্ন রকমের কথা আসবে এবং এতে কিন্তু প্রচুর টাকা পয়সাও লাগবে। টাকা পয়সা কি পরিমাণ লাগবে যারা এগুলো করতেছে তারাই বলতে পারে।
তা আমার মনে হচ্ছে সেই ফ্যাক্টরে আমাদেরকে এই ধরনের রিসার্চ এনকারেজ করা উচিত। আজকে না হচ্ছে পরবর্তীকালে আরো সিকোয়েন্সে আসবে, সেগুলোকে কিন্তু দিতে পারবে। তো আমার মনে হয় গ্লোবের এই যে জায়গাটা, আমি আবারও বলবো উই অ্যাপ্রিসিয়েট। এখন এটা কিন্তু আমি মনে করি যে আমাদের নতুন প্রজন্ম যারা আছে এই দায়িত্বটা তাদের, কারণ আমরা যারা প্রবীণ বা বৃদ্ধ তারা কিন্তু এগুলো নিয়ে চিন্তা করতে পারবো না, কারণ চিন্তা করতে গেলে আমরা বিপর্যস্ত হয়ে পড়ব। এবং যখন প্রথম খবরটা শুনলাম, একদিকে যেমন আশার আলো নিয়ে আমরা চিন্তা করছি, আবার বলছি এই ছেলেগুলো পারবে তো, এই সংশয়টা আমাদের কিন্তু থেকে যাচ্ছে। তবে আমার মনে হয় যে এই প্রচেষ্টাকে সরকারের এনকারেজ করা দরকার। জাফরুল্লাহ ভাইয়ের যে কিটস এর যেটা, সেটাও ডেভেলপমেন্ট করার কিন্তু স্কোপ আছে। ওনারা যে পর্যায়ে নিয়ে গেছে, তারপরে যদি আরেকটু স্তরে উঠে, তাহলে কিন্তু এটা আমার মনে হয় না যে সমস্যা হবে। সেটা মিট করে কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় জিনিস, এই 16 কোটির দেশ, জি আমাদের নিজেদের যদি প্রয়োজনটা আমরা মিটাতে পারি, দ্যাট ইজ এনাফ। আমি আপনার কাছে অধ্যাপক রশিদী মাহবুব আরো একবার আমি আপনার কাছে আসবো। আমি একটু অধ্যাপক হাসান মাহমুদ রেজার কাছে যেতে চাই। অধ্যাপক হাসান মাহমুদ রেজা, একটি কার্যকর ভ্যাকসিন তো সত্যিই দরকার বিশ্বব্যাপী এই সংক্রমণ ঠেকানোর জন্য। সেই ক্ষেত্রে ভ্যাকসিন নিয়ে যা হচ্ছে, আপনি কতটুকু আশাবাদী? ধন্যবাদ। এই প্রথম আমরা জানলাম যে বাংলাদেশে একটা ভ্যাকসিন ডেভেলপমেন্ট হচ্ছে এবং তারা তাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থেকে বেশ কিছু দূর এগিয়ে গেছে। আজকে তারা একটা সংবাদ সম্মেলন করেছে, আমি শুনেছি সেটা। তো ডেফিনেটলি আই উড লাইক টু অ্যাপ্রিশিয়েট গ্লোব বায়োটেক যে তারা এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিয়েছে। এই পর্যন্ত বাংলাদেশে এটাই প্রথম এক ধরনের অ্যানাউন্সমেন্ট। কিন্তু ডক্টর রশিদ ভালোই বলছিলেন যে একটা ভ্যাকসিন আসলে কমপ্লিটলি ডেভেলপমেন্ট করে সেটা মানুষের পর্যায়ে আনতে অনেক সময় লাগে। যদিও এখন টেকনোলজিক্যালি আমরা অনেক বেশি ডেভেলপ, তারপরে একটা ন্যূনতম সময় আমাদেরকে কাজ করতে হবে, বিভিন্ন প্রোটোকল বিভিন্ন স্টেজ পার হয়ে আসতে হবে। আমি তাদের সংবাদ সম্মেলন থেকে আজকে যেটা জেনেছি যে তারা মোটামুটি একটা ডেটা ব্যাংক তারা সার্চ করেছে এবং সেখানে বাংলাদেশের সিকোয়েন্সেস গুলোও তারা কেয়ারফুলি অবজার্ভ করেছে এবং তারা স্পাইক প্রোটিনের 3টা টার্গেট তারা সিলেকশন করেছে এবং অ্যাকর্ডিংলি রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে তারা এটা প্রথমে অ্যান্টিজেন তৈরি করেছে, and then that antigen has been given to the animals to immunize এবং ফাইনালি তারা সেখানে অ্যান্টিবডি ডিটেকশন করেছে। তো কিভাবে করেছে তারা ডিটেইলস তাদের আমি শুনেছি সংবাদ সম্মেলনে। এখানে যে বিষয়টি তারা যেভাবে বলছে, আর আমার বুঝতে বোধহয় ভুল যদি না বুঝি তাহলে এরকম একটা বিষয় রয়ে গেছে যে তারা প্রথমে অ্যানিমালে এই অ্যান্টিবডিটা জেনারেট করেছে। এই জেনারেশনের পর তারা অ্যানিমাল থেকে ব্লাড কালেক্ট করেছে, সিরাম কালেক্ট করেছে এবং সিরামের মধ্যে এই অ্যান্টিবডির উপস্থিতি পেয়েছে। কিন্তু এটা কিন্তু অ্যানিমাল স্টাডি না, এটা তাদের ফার্স্ট জেনারেশন কমপ্লিট হয়েছে এবং এই ডেভেলপমেন্টের পরে এই প্রোটিনটাকে তারা ক্যারেক্টারাইজ করার পরে দেন এগেইন তারা একটা পাইলট স্টাডি করবে যেখানে অ্যানিমাল গুলোকে ইনফেক্টেড করা হবে এই ভাইরাস দিয়ে, তারপরে আগে এটা ইমিউনাইজ করা হবে এই ভ্যাকসিন দিয়ে, তারপরে আবার অ্যানিমাল গুলোকে এক্সপোজ করা হবে এই ভাইরাসে। তারপরে বোঝা যাবে যে এখান থেকে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল ওই সমস্ত অ্যানিমালে, সেই অ্যানিমালে অ্যান্টিবডি উপস্থিতি থাকার কারণে এরা ভাইরাসের এক্সপোজড হওয়ার পরেও এদের আর করোনা ভাইরাস বা কোভিড-19 হবে না। এই ধরনের একটা স্টাডি প্রথমে পাইলট করতে হয়। পাইলটের রেজাল্টের উপর তারা একটা স্ট্রাকচার আর একটা অ্যানিমাল স্টাডি করবে উইথ মোর নাম্বার অফ অ্যানিমালস। সেই অ্যানিমালের ডাটা যদি সাফিসিয়েন্ট হয়, এবং সেখানে দুটো ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে অ্যানিমালের বডিতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি তৈরি হবে, এটা একটা ঘটনা ঘটতে পারে। আবার অনেক ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হবে, তারপরও এই করোনা ভাইরাসের মানে এদেরকে যখন এক্সপোজ করা হবে তখন কিন্তু তারা ইভেন ইন প্রেজেন্স অফ দি অ্যান্টিবডি দে মাইট বি ইনফেক্টেড। তখন বিষয়টা আমরা কিভাবে দেখবো? আমরা দেখবো যে এই অ্যান্টিজেন প্রবাবলি সাফিসিয়েন্টলি ওই অ্যানিমালের বডিতে অ্যান্টিবডি যে পরিমাণ থাকা দরকার টু প্রিভেন্ট এই যে ইনফেকশন, সেটা হয়তো করতে পারছে না। এবং এই ধরনের ঘটনা কিন্তু ভ্যাকসিন ডেভেলপমেন্টে খুব হামেশাই ঘটে। এমনকি আমরা যে বড় একটা ভাইরাস এই ভ্যাকসিনের কথা বলছি, যে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনের বেলায়ও কিন্তু অ্যানিমাল স্টাডিতে এই ধরনের কিছু রেজাল্ট আমাদের হাতে এখনো আছে।
অন টপ অফ কিন্তু দ্যাট আমাদেরকে কিন্তু এটা তারা তো সেই বাধা পেরিয়ে হিউম্যান ট্রায়াল পর্যন্ত না, না, আসতে না। পেরেছে না? না হিউম্যান ট্রায়াল এখন আসতে পারে করতে আরো চাচ্ছি। সময় লাগে। আমি তারা- চাই মানে অক্সফোর্ডে যেটা বলছেন আপনারা, অক্সফোর্ড হিউম্যান ট্রায়ালে গেছে, এই রেজাল্টগুলো তারা অ্যাড্রেস করেই যাচ্ছে এবং দেখা যাবে যে হিউম্যানে যাওয়ার পরও খুব রিসেন্টলি আপনি যদি দেখেন যে WHO একটা অ্যানাউন্সমেন্ট করেছে, যদি 50% যে মানে যাদেরকে ইনোকুলেট করা হচ্ছে যে সমস্ত পেশেন্টদের যে কোনো ভ্যাকসিন যদি 50% রেসপন্স শো করে, তাহলে সেই ভ্যাকসিনটা এখন হয়তো ইমার্জেন্সি অনুমতি পেতে পারে। জি। আমি তো একটু- এই ধরনের একটা ভিত্তিতে আমি এই কাজটা চলবে। একটা বিরতি নিতে হচ্ছে, কারণ আজানের জন্য একটু বিরতিতে ফিরতে হচ্ছে। ডক্টর হাসান মাহমুদ যেসব কথা বলছেন, আমি নিশ্চিত যে ডক্টর আসিফ মাহমুদের অনেক কথা জমা পড়ে গেছে এবং অধ্যাপক ডক্টর রশিদী মাহবুবও নিশ্চয়ই এই বিষয়ে আর কিছু কথা বলবেন। ওনাদের দুজনেরই মনে বেশ কিছু কথা জেগে উঠেছে এই কথা শোনার পর। দর্শক, সেগুলো শোনার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা চট করে আজান সম্প্রচার করে আবার ফিরছি। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব ডক্টর আসিফ মাহবুব, আপনি কিছু বলতে চাচ্ছিলেন ডক্টর হাসান মাহমুদ রেজার কথা শুনে, কি বলবেন? আমি আসলে প্রথমে ডক্টর রশিদ স্যার উনি কিছু বলেছেন যে ভ্যাকসিনের একটা লম্বা সময় লাগে ডেভেলপমেন্ট হতে, সেটার ব্যাপারে কিছু বলতে চাই। আসলে অনেকগুলো টপিক চলে আসছে, আমি আসলে খেয়ে হারিয়ে ফেলেছি। তো আমি আসলে যেটা বলতে চাই যে একটা ভ্যাকসিন ডেভেলপমেন্টে অবশ্যই অনেক লম্বা সময় লাগে। যেমন ডেঙ্গু ভাইরাসের ভ্যাকসিন অলমোস্ট 106 বছর লেগেছে, ইবোলার জন্য 39 বছর লেগেছে। কিন্তু রিসেন্ট আপনি ভ্যাকসিন গুলো যদি দেখেন, আপনি মার্সের ভ্যাকসিন যদি দেখেন, সেটা কিন্তু অনেক কম সময়ে হয়েছে। আপনি SARS-CoV-2 এর এগেইনস্টে যে ভ্যাকসিন গুলো এখন রেসে সবচেয়ে এগিয়ে আছে, তার মধ্যে অক্সফোর্ডের ডক্টর গিলবার্টের গ্রুপ আছে, তারা 3 মাসে তাদের ভ্যাকসিন ডেভেলপ করে হিউম্যান ট্রায়ালে গিয়েছে। আমেরিকার মডার্না আছে, তারা এক্স্যাক্টলি 69 ডেজে তাদের ভ্যাকসিন ডেভেলপ করেছে এবং হিউম্যান ট্রায়ালে গিয়েছে। তো এখন আসলে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা এতই অ্যাডভান্স যে আমরা কম সময়ে চাইলে একটা ভ্যাকসিনের ক্যান্ডিডেট কিন্তু ডেভেলপ করতে পারি। এখন সেকেন্ড যেটা ডক্টর হাসান মাহমুদ উনি যেটা বললেন যে আসলে প্রি ক্লিনিক্যাল স্টাডির কিন্তু ডিফারেন্ট ফেজ আছে, অবশ্যই আছে। তো এর সাথে আমি যেটা বলতে চাই যে আসলে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে বেস করে প্রি ক্লিনিক্যাল স্টাডির প্রোটোকল বা অ্যানিম্যাল ট্রায়ালের যে প্রোটোকল সেটা কিন্তু পরিবর্তন হবে। তো উনি যেটা বললেন যে আমাদের একটা অ্যান্টিজেন আমরা ইনজেক্ট করেছি, আমরা আসলে অ্যান্টিজেন ইনজেক্ট করিনি, কারণ সেটার কিছু লিমিটেশন আছে। আমরা তারও আগের একটা স্টেপ এমআরএনএ সরাসরি ইনজেক্ট করেছি, যেটা সেল প্রসেস করে অ্যান্টিজেনটাকে তৈরি করবে এবং সেটা তার অ্যান্টিবডি কিন্তু আমাদের তৈরি করবে। এখন প্রশ্ন আসছে যে তাহলে সেই অ্যানিমেলকে কি আমার অরিজিনাল ভাইরাস দিয়ে ইনফেক্ট করতে হবে কি না? তো হবে কিনা সেটা কিন্তু ডিপেন্ড করতেছে ভাইরাস বা যে ভ্যাকসিনটা আমরা তৈরি করছি তার উপরে। এখন SARS-CoV-2 এটা একটা হিউম্যান ভাইরাস, এটার জন্য সুইটেবল অ্যানিমেল মডেল পাওয়া কিন্তু ডিফিকাল্ট। So we never know that whether this human SARS-CoV-2 will infect the animal model we are using. So what we can do, আমরা একটা সিরো ভাইরাস তৈরি করতে পারি, যেটার এগেইনস্টে আমরা কিন্তু আমাদের নিউট্রালাইজিং অ্যান্টিবডি কতটুকু কাজ করে সেটা আমরা টেস্ট করতে পারি, এবং সেটাই আমরা করেছি। ইন ভিট্রো অ্যাসেতে আমরা কনফার্ম করছি এবং অ্যানিমাল ট্রায়ালের মাধ্যমে আমরা সেফটি এফিকাসি কনফার্ম করে আমরা হিউম্যান ট্রায়ালে যাচ্ছি। জি, ডক্টর আসিফ মাহমুদ, ঠিক কতদিন লাগতে পারে আপনাদের এই পর্যায়গুলো শেষ হতে? আগামী 6 থেকে 8 সপ্তাহ আমরা নিব আমাদের রেগুলেটেড অ্যানিমাল ট্রায়ালটা শেষ করতে। তারপরে আমরা আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল নিয়ে এই ডাটা নিয়ে আমরা বিএমআরসিতে যাব, যেখানে আমরা এথিক্যাল অ্যাপ্রুভাল পেলে আমাদের পক্ষ হয়ে একটা থার্ড পার্টি সিআরও ক্লিনিক্যাল ট্রায়ালটা করবে। এই ক্লিনিক্যাল ট্রায়ালটাতে খুব ফাস্ট এবং সবকিছু নরমালি যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে আমরা ডিসেম্বরের মধ্যে আমরা ফেজ 3 হিউম্যান ট্রায়াল শেষ করতে পারবো এবং বাই দ্য এন্ড অফ ডিসেম্বর আমরা ভ্যাকসিন বাজারে আনতে পারবো যদি আমরা ডিজিডি এর কাছে অ্যাপ্রুভাল পাই। জি, আমেরিকার সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি তিনিও বলছেন যে 2021 সালের শুরুর দিকে কিংবা এই বছরের শেষ দিকে ভ্যাকসিন মানুষের হাতে নাগালে হয়তো পৌঁছে যাবে। আপনিও তার মতো কাছাকাছি সময় বললেন। অধ্যাপক ডক্টর রশিদী মাহবুব,
তাহলে এবছরের, জি আপনি শুনতে পাচ্ছেন আশা বলুন। করি, হ্যাঁ, এবছরের শেষ নাগাদ মানুষের হাতে তাহলে টিকা আসার ব্যাপারে আশার বাণী শোনা যাচ্ছে, আন্তর্জাতিক পর্যায়েও দেশের ভেতরেও। কি বলবেন আপনি? প্রথম কথাটা হচ্ছে যে টিকার ইনএভিটেবিলিটি তো চলে আসছে, কারণ এই মুহূর্তে ধরেন এর যদি টিকা বা ঔষধ একটা তো বের করতেই হবে ফর দি সার্ভাইভাল অফ দি হিউম্যান। এখন কোনটা আগে হবে কোনটা পরে হবে তা নিয়ে আর তর্কাতর্কিত ব্যাপার নেই। আমরা কিন্তু মাল্টি ডাইমেনশনাল কাজগুলো হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে কে আগে কে পরে, সেটা নিয়ে কোশ্চেন হতে পারে। কারটা আবার হিউম্যান ট্রায়ালে কোন দেশে কতটুকু কাজ করবে, কতদিনের জন্য কাজ করবে। এখন যে আমরা ইমিউনাইজ করবো এটা কি পার্মানেন্ট হবে, নাকি আবার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের মতো প্রতি বছরই নিতে হবে স্ট্রেন চেঞ্জ হওয়ার জন্য? দেয়ার আর লট অফ থিংস উইল গো অন। তা আমরা যে কথাটা আবারও বলবো, সিনারিও চেঞ্জ হচ্ছে, টেকনোলজি চেঞ্জ হচ্ছে, উদ্দীপনাও আছে, মানে সেই সেন্সে উই অ্যাপ্রিসিয়েট। আমি কিন্তু আবারও বলবো যে অ্যাপ্রিসিয়েট হবে। এবং আরেকটা কথা এর মধ্যে আসছে যে আগের যে প্রোটোকল, সেই প্রোটোকলের মধ্যে বিবর্তনের দরকার আছে কি, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর আসবে। কারণ এই রেসপন্সগুলো যারা রেগুলেটরি মেকানিজমে থাকে তাদেরও কিন্তু এন্ডোর্স করার দরকার আছে। পুরানো সেই ফ্রেমে আটকায় থাকবে না সামনে। তবে তার আগে একটা জিনিস আপনাকে এনশিওর করতে হবে, হোয়াট এভার ভ্যাকসিন ইউ আর গোয়িং টু মেক, দ্যাটস ফর দ্য ম্যানকাইন্ড, মানুষের ভালোর জন্য। সুতরাং ওইটাকে এনশিওর করাটা যতটুকু উচিত, সে কম বা বেশি হলে চলবে না, ওটা সর্বাত্মক এনশিওর হতে হবে। এবং সেই প্রচেষ্টা এরা নিচ্ছে। তবে ওই যে আবার ভয়টা লাগে হচ্ছে যে আমরা তো এগুলো এখনো করি নাই। যদি আমি তো আবারও বললাম যে ডেফিনেটলি করি নাই বলে করতে পারবো না, করবো না তাও না, আমাদের যেতে হবে। এবং আমি এই যে ফ্রন্টলাইনটা খোলা হচ্ছে, এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা আমাদের জন্য দৃষ্টান্ত এবং পাথেয় হয়ে থাকবে। আমি আবারও বলবো, যত তাড়াতাড়ি পারেন টেকনোলজি ইমপ্রুভ করে, সেটা একটা ব্যাপার। এখন ওদের টাকা পয়সার জানাও আমার নাই, কারণ ক্যাপিটালিস্ট সোসাইটিতে এগুলো হচ্ছে টাকার খেলা। ইনভেস্ট করে, কম্পিটিশন দিয়ে টাকাটা আবার তুলে নেয়। এখন গ্লোবের কত টাকা আছে আমি জানি না, কারোর সাথে ইন কোলাবোরেশন করতে পারছে কিনা তাও জানি না। তা আমি আবার বলবো যে ভাই, যদি ওরা করতে পারে, মানুষের জন্য যদি উপকার হয়, তুই সেলিউট। অধ্যাপক রশিদী মাহবুব, এইসব এই টিকা আবিষ্কার এইসব বিষয়গুলোতে রাষ্ট্রের দিক থেকে কোনো ধরনের সহায়তা করার কোনো বিষয় থাকে কি? ডেফিনেটলি থাকে, কারণ রাষ্ট্রের তো রিসার্চ থাকে। রাষ্ট্রের কাছ থেকে টাকা নিতে গেলে যে জায়গাটা করতে হবে, আপনার ক্রেডিটিবিলিটিটা একটা ব্যাপার। কারণ আজকে অক্সফোর্ডকে তো আমরা চাঁদা দিছি, অক্সফোর্ডের ভ্যাকসিনে কিন্তু আমাদের চাঁদা দেওয়া আছে। তো সুতরাং এটা তো হচ্ছে যে আপনার ক্রেডিটিবিলিটি যদি আসে, সেটা হচ্ছে প্রশ্ন। এখন যদি দেখা যায় একটা স্তরে ওনারা গিয়ে আটকে গেছে টাকার জন্য, বাট দি ফ্যাক্ট থিং ইজ প্রফিটেবল, রাষ্ট্রও ইনভেস্ট করতে পারবে না, কথা বলবো। আমি আপনার কাছে আবার আসবো, জনাব অধ্যাপক ডক্টর হাসান মাহমুদ রেজা, আপনি শুনছেন? একটু যুক্ত করতে চাচ্ছিলাম। আচ্ছা, স্যার বলেন যে আসলে বাংলাদেশে আমরা যেটা করতে পারবো কিনা। স্যার আমি যেটা বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বায়োটেকনোলজি, ওরা কিন্তু একটা ভ্যাকসিনের অলরেডি ফেজ 1 ট্রায়াল করেছে স্যার। জানা আছে আমাদের। সেটাই স্যার, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যদি পারে স্যার, আমরা কেন পারবো না স্যার? পারবেন না এই কথা কিন্তু বলিনি, আমার কিন্তু দ্বন্দ্ব। আমি কিন্তু এই কথা, আপনি পারবেন না, কিন্তু আমার দ্বন্দ্বটা তো থাকে যে আমরা তো এটাতে এখনো যাইনি। ভারত কিন্তু এগুলো করে অভ্যস্ত, ঠিক আছে? সেই জন্য আমাদের এই সমস্যা, জাফর ভাইটা নিয়ে এসে একই সমস্যা আমরা ফেস করছি। তা আমার মনে হচ্ছে যে ইউর ইনিশিয়েটিভ, সেলিউট টু গ্লো, অ্যাটলিস্ট একটা ইনিশিয়েটিভ তো নিয়েছে। এবং এটাই বা কম কি? ইনিশিয়েটিভ নেওয়াটাকে আমি ছোট করে দেখবো না তোরে ভাই। এখন হয়তো বোঝা যদি বড় হয়, আপনি নাও পারতে পারেন, সেটা আলাদা। প্রফেসর রশিদী মাহবুব, আপনার কাছে আমি আবারও আসবো আলোচনায়। প্রফেসর হাসান মাহমুদ রেজা, আমরা জনাব রশিদী মাহবুবের কথায় একটু আশা নিরাশা দুটোই দেখছি। এই প্রথম বাংলাদেশে এই ধরনের বড় বড় কাজ হচ্ছে বলেই কি? আমি সবসময় আশাবাদী। আর বাংলাদেশ পারবে না এটা আমি বলছি না, বাংলাদেশ পারবে ইনশাল্লাহ। কেউ শুরু করেছে, এটা অনেক বড় কথা। তবে
যেহেতু এটা হিউম্যানের উপর অ্যাপ্লাই হবে, এখানে আসলে শর্টকাটের কোনো ওয়ে নাই। উই মাস্ট মেনটেন অ্যান্ড ফলো সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশনস। ডক্টর আসিফ যে পয়েন্টটা বললেন যে ওনারা এমআরএনএ অ্যান্টিজেন ইউজ করছেন, এখানে এখানে একটা ছোট্ট প্রশ্ন আমি আপনার কাছে করতে আমি চাই শেষ করি। ডক্টর জি, আমি আপনার কাছেই প্রশ্ন করছি যে ডক্টর আসিফ মাহমুদ বলছেন যে আসলে নিয়ন্ত্রক সংস্থার কোনো নীতিমালা এইসব ক্ষেত্রে করা নেই। আচ্ছা, স্পেসিফিক এটার আনসার দিচ্ছি। তার আগে আমি একটু ওই প্রসঙ্গে আসি, বিকজ এখানে একটা হেভি সায়েন্স ইনভলভ আছে। জি। এখানে মানে অনেক বড় ধরনের ইমিউনোলজি ইনভলভ আছে, কারণ এখানে মানুষের উপর অ্যাপ্লাই করা হবে। জীবনের তো ব্যাপার আছে। ভ্যাকসিনটা আসলে ভ্যাকসিনটা দেয়াই হয় বডিতে অ্যান্টিবডি তৈরি করার জন্য, এবং সেই অ্যান্টিবডি যদি বডিতে যথেষ্ট পরিমাণ তৈরি হয়, তার যদি একটা লং লাইফ থাকে, তাহলে এটা কার্যকরী হবে। এখন ওনারা যেটা করেছেন সেটা এখনো পর্যন্ত ভীষণ প্রিলিমিনারি স্টেজে। ওনারা একটা অ্যানিমেলে ইন্ট্রোডিউস করেছেন এই অ্যান্টিজেন, এবং ওনারা অ্যান্টিবডি ডিটেকশন পেয়েছেন। এখন সেই কনসেন্ট্রেশনটা কোন লেভেলে হয়েছে, কতটুকু হয়েছে, এবং সেটা আসলে ওনারা একটা ইনভিট্রো স্টাডি করেছে, সেটা বললো যে একটা বাইন্ডিং অ্যাসে করেছে, দ্যাটস ভেরি গুড, সেটা করতেই হয়, বাট দ্যাটস নট দি অল। এটা একেবারেই প্রিলিমিনারি ওয়ার্ক। এরপরে তাদেরকে অবশ্যই একটা ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে হবে। তার আগে আমি আবার যেটা বললাম যে প্রথমে একটা স্মল স্কেলে পাইলট স্টাডি করতে হয়। আর উনি যেটা বললেন যে এই SARS-CoV-2 এর এক্সপোজ করা হবে কিনা, এটা ডেফিনেটলি করতে হবে। যদি এটাকে স্পেসিফিক্যালি এটার এগেইনস্টে ব্যবহার করার টার্গেট থাকে, তাহলে অবশ্যই এই কাজ করতে হবে। আর এনিম্যালের ব্যাপারে উনি আরেকটা কথা বললেন যে কোন অ্যানিম্যালটা ভালো হবে। ওনারা সম্ভবত র্যাবিট নিয়ে কাজ করছেন। তো প্রাইমেট, ইউজুয়ালি প্রাইমেট বলতে আমরা একটু হায়ার অ্যানিম্যাল যে আমি মেন করছি, যেটা শিম্পাঞ্জি, মাঙ্কি, এগুলোর উপরে আসলে এগুলা বেসিক্যালি টেস্ট করা হয়, তারপরে ইট কামস টু হিউম্যান ট্রায়াল। তো এখনো অনেকগুলো স্টেপস বাকি। আর আপনি যে ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বললেন, আমার মনে হয় ডক্টর আসিফ আগে বলেছেন যে উনি রেগুলেশনস খুব একটা তার জানা নেই। তো এটাই সত্যি যে বিএমআরসির একেবারে ক্লিয়ার গাইডলাইন্স আছে যে ভ্যাকসিনের বেলায় কি ধরনের প্রোটোকল মেনটেন করে আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল করতে হয়, এবং উনি অবশ্যই বিএমআরসির ওয়েবসাইটে গেলে এগুলো পেয়ে যাবেন, এবং অ্যাকর্ডিংলি তাকে করতে হবে। তবে এই অ্যাপ্লিকেশন সাবমিশনের আগে দে নিড টু প্রডিউস লট অফ ডেটা। সেটা তার ইনভিট্রো স্টাডি ডাটা থাকতে হবে, তার ফেজ বাই ফেজ ক্লিনিক্যাল স্টাডি ডাটা থাকতে হবে, সেখানে সব ধরনের আর্গুমেন্ট হবে। এবং বিএমআরসির কাছ থেকে এই পারমিশনটা পেতে গেলে এই আমাদের যে ন্যাশনাল রিসার্চ ইথিক্স কমিটি আছে, দে উইল ডিসকাস এভরি সিঙ্গেল ম্যাটার ভেরি কারেক্টলি, বিকজ এখানে আমাদের দেশের মানুষের জীবন জড়িত। সুতরাং ভ্যাকসিন আমাদের উদ্দেশ্য, আমরা চাই একটা ভালো ভ্যাকসিন আমাদের দেশেই তৈরি হোক, কারণ আমাদের 16-17 কোটি মানুষকে সাপোর্ট দিতে হবে। বিদেশি ভ্যাকসিন আসতে আমাদের সময় লাগবে, উই অল আন্ডারস্ট্যান্ড দিস থিংস, বাট ননদিলেস উই ক্যানট প্লেস আওয়ার হিউম্যান ইন ডেঞ্জার। সো যতগুলো রেগুলেটরি স্টেপস আছে সেগুলো কমপ্লিট করে আসতে গেলে আসলে সময় লাগবে। তা না হলে মডার্না ডেফিনেটলি টেকনোলজিক্যালি আরো বেশি ডেভেলপড, অ্যাস্ট্রাজেনেকা অনেক বেশি ডেভেলপড, জনসন এন্ড জনসনস অনেক ডেভেলপড, এন্ড দে আর অলওয়েজ ওয়ার্কিং অন দিস। তারা এই প্রথম ভ্যাকসিনে কাজ করছে না, দে আর এক্সপার্ট ইন দিস ফিল্ড। তারাও কিন্তু সময় নিচ্ছে, এবং তাদেরকে সময় দিতে হবে টু মেক এ ইফেক্টিভ ভ্যাকসিন। সে কারণেই বলছি যে গ্লোব যেটা করছে মাস্ট অ্যাপ্রিশিয়েট, কিন্তু ইট উইল টেক টাইম। জি, প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই ভ্যাকসিনের পরীক্ষা নিরীক্ষার সময় অনেকখানি কমিয়ে আনা হয়েছে, এবং জনাব ডক্টর আসিফ মাহমুদ বলছেন যে এবছরের শেষ নাগাদ তারা হয়তো একটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে চলে যেতে পারবেন। আপনি কি মনে করেন যে এবছরের শেষ নাগাদ যদি তারা লক্ষ্য স্থির করে তাহলে এটি তাড়াহুড়ো হয়ে যাবে, না ঠিক আছে? ডক্টর হাসান মাহমুদ রেজা। গ্লোবের জন্য এটা আমার মনে হয় দিস টাইম ইজ নট সাফিসিয়েন্ট, কারণ আমি তাদের সোফার যে স্টাডি রেজাল্ট তারা প্রেজেন্ট করেছে এবং আমি যতটুকু অ্যানালাইসিস করেছি, কিন্তু অন্যদিকে যারা এর আগে শুরু করেছে, যেমন চায়না কাজ করেছে, চায়না তাদের ভ্যাকসিন প্রথম তাদের দেশে অনুমতি দিয়েছে। ডক্টর আসিফ মাহমুদের নিশ্চয়ই কিছু বলার আছে, তিনি কি বলবেন? আপনার দ্বিমত আছে এই বিষয়ে, সময়ের বিষয়ে? আমি একটু আগেও যেটা বলছিলাম যে বায়োলজিক্স, আমরা কিন্তু বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমরা বায়োলজিক্স ডেভেলপ করি, এবং অলরেডি বিএমআরসি তে আমরা 6টা বায়োলজিক্স এর প্রোটোকল সাবমিশন করেছি। তো আপনি যদি এফডিএ এর গাইডলাইন দেখেন, এই 6টিকে এই টিকার বিষয়ে জনাব আসিফ মাহমুদ, এই টিকার বিষয়ে 6টি টিকার বিষয়ে যে নাকি অন্য কোনো বিষয়ে?
সরি, আপনি যে বললেন যে আপনারা 6টি protocol প্রোটোকল দিয়েছেন, জমা সেটা দিয়েছেন কি বললেন, এই টিকা প্রোটোকলগুলো না কি এই ভ্যাকসিনের বিষয়ে নাকি অন্য কোনো বিষয়ে, প্রোডাক্ট? অন্য কোনো টিকার জন্য ওষুধের জন্য ওনারা নাকি এই purpose-এ টিকার দেননি, জন্য? অন্য কোনো প্রোডাক্ট? বায়োসিমিলার না, টিকার জন্য তো আমরা বলছি যে আমরা 6 থেকে 8 সপ্তাহ আমাদের লাগবে একটা রেগুলেটেড আচ্ছা, অ্যানিমাল ট্রায়াল করতে। সেই ডাটা নিয়ে কিন্তু আমাদের বিএমআরসি তে যেতে হবে যে হিয়ার উই আর প্রোডিউসিং দ্য ডাটা এন্ড আচ্ছা। নাও উই আর মানে আস্কিং ফর বিএমআরসি এখনো বিএমআরসি অবগত নয় আপনাদের এই টিকার বিষয়ে? না না না, এটা অপগত তেমন হওয়ার কোশ্চেনই আসে না। আচ্ছা, এখনো সেই সময়টা বলুন কোশ্চেনই আসে না। বলুন আর ডক্টর আসিফ মাহমুদ আপনার কথা শেষ করুন। এখনো আসলে সেই সময়টা তো আসেনি। আমাদের আগামী 6 থেকে 8 সপ্তাহে আমরা একটা রেগুলেটেড অ্যানিমাল ট্রায়াল করব। তো ডক্টর হাসান মাহমুদ স্যার উনি যেটা বললেন, উনি ঠিকই বলেছেন যে সেফটি এবং ইফিকেসি কনফার্ম করে অ্যানিমাল মডেলে তারপরে কিন্তু আমাদের হিউম্যান ট্রায়ালে যেতে হবে। তো সেটার জন্য যে হিউম্যান ট্রায়ালের যে প্রোটোকল সেটা কিন্তু বিএমআরসির কাছ থেকে অনুমোদন পেয়েই আমাদের আসতে হবে, এবং আমরা সেই ট্রায়ালটা করতে পারবো না, একটা থার্ড পার্টি সিআরও আমাদের হয়ে কাজটা করবে। রাইট, এবং আপনি আশাবাদী যে এই বছরের শেষ নাগাদ একটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে আপনারা যেতে পারবেন? অবশ্যই, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সেই পজিশনে যেতেই হবে। আমি অনুষ্ঠানের শেষ দিকে আছি, আমি একটু সময় ভাগাভাগি করি। আমি অধ্যাপক ডক্টর রশিদি মাহবুব, আপনার জন্য 30 সেকেন্ডে আপনার শেষ কথা শুনবো। তো হচ্ছে যে বিএমআরসিরও তো একটা ক্ষমতার ব্যাপার আছে, তারা চাইতে পারে, কিন্তু তাদেরও তো ম্যানুভারিং ক্যাপাসিটি। আমি এককালে বিএমআরসির এথিক্যাল কমিটির চেয়ারম্যান ছিলাম, তাদের সক্ষমতা। সুতরাং আপনি যত তাড়াতাড়ি চান তারা তত তাড়াতাড়ি পারবে কিনা আমার সন্দেহ আছে, বিকজ আই ওয়ার্ক দেয়ার অ্যাট লিস্ট ফর লং টাইম। অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর হাসান মাহমুদ রেজা, আপনার জন্য 30 সেকেন্ড, আপনার শেষ কথাগুলো শুনি। ডক্টর আসিফ মাহমুদ বলছিলেন যে একটা সিআরও দিয়ে ওনারা কাজ করবেন। আমি সিআরও সম্পর্কে একটা কথা বলি, মানে ইট ইজ ভেরি আনফরচুনেট যে বাংলাদেশে বেশ কিছু সিআরও পারমিশন পেয়ে গেছে এবং আমার মনে হয় যে তাদের সেই সক্ষমতা নেই, তারা অনেক বায়োলজিক্সের ট্রায়াল এখনো তাদের কোনো অভিজ্ঞতা নাই। সুতরাং বাংলাদেশি সিআরও দিয়ে করবে নাকি বাইরের সিআরও, অথবা আমাদের সক্ষমতা সিআরও গুলো ডেভেলপ করতে হবে ডেফিনেটলি, এবং সেই ধরনের একটা সিআরও কে দিয়ে যদি কাজ করা যায় তাহলে হয়তো টাইমটা একটু কম লাগতে পারে। বাট এগেন এই ওনাদের যে ক্যালকুলেটেড টাইম এটা অনেক কম। আমার মনে হয় যে সমস্যা নাই, তারা একটু বেশি সময় নিক, কিন্তু তারা একটা ভালো ভ্যাকসিন তৈরি করুক না কেন, সেটা দেশবাসীর জন্য কাজে লাগবে। সো আমি I appreciate and I encourage জি, globe should continue and we'll be happy. আর ডক্টর আসিফ মাহমুদ, আপনার জন্য 30 সেকেন্ড, আপনার জন্য 30 সেকেন্ড, শেষ কথা। ডক্টর রশিদ স্যার বললেন যে বিএমআরসি সেই সক্ষমতাটা আছে কিনা, আর ডক্টর হাসান মাহমুদ স্যার উনি বললেন যে আসলে সিআরও সেই সক্ষমতাটা আছে কিনা। এই দুইটা ব্যাপার কিন্তু আমাদের কন্ট্রোলে নাই। আমরা কি করতে পারি, আমরা আমাদের ডেটা সাবমিশন করতে পারি, এখন বিএমআরসি কত দ্রুত সেটা ইভালুয়েট করবে, তারপর সেটা অ্যাপ্রুভাল দিবে, সিআরও কত দ্রুত তাদের কাজটা করতে পারবে, সেটা কিন্তু আমাদের কন্ট্রোলে নাই। বিএমআরসির কাজ বিএমআরসি করবে, আপনাদের কাজ আপনারা সতর্কতার সাথে, দক্ষতার সাথে, কার্যকরভাবে আপনারা করবেন। সবকিছু মিলে টিলে দেশের মানুষেরই উপকার হোক শেষ পর্যন্ত, এটাই বলার। আপনারা নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আমাদের টক শোতে যোগ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।